হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি আর এখন উঠেই একটু গাছগুলোকে দেখতে আসলাম। তো একটু দেখে তো তেমন একটা পানি দিতে হবে না, কারণ বৃষ্টির জন্য গাছের মাটি এখনও অনেকটাই ভেজা। তো বেলকনি থেকে এসেই এখন নাস্তার কাজ শুরু করে দিয়েছি। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি আমার রুটিগুলো সব বেলে নিয়েছি। তো এখন একটা একটা করে রুটিগুলো ভেজে নেব। তো সবাই তো ঘুম থেকে উঠে পড়েছে, আর যেহেতু ঘরে গরুর মাংস রান্না করা ছিল, সেগুলো দিয়েই সবাই রুটি খাবে, আর বাচ্চারা দুধ দিয়ে খাবে। আর পাশে দুধটাও একটু গরম করে নিচ্ছি। আসলে রুটি না খেলে সকালে কেমন যেন শরীরটা একটু ভারী ভারী লাগে। তো রুটি খেতে খেতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো একদিন যদি অন্য কোনো নাস্তা খাই, তাহলে আর মনে হয় যে কতদিন না যেন রুটি খাওয়া হয় না। তো আমার ক্ষেত্রে আমি কী করি, যেদিন সকালে রুটি খেতে না পারি সেদিন বিকালে একটু হলেও রুটি তৈরি করে খেয়ে নিই, না হয় একটা অন্যরকম লাগে। আর এই তো ছেলের জন্য হরলিক্স দিয়ে দুধ নিয়ে যাচ্ছি। আর ও রাতে খেতে চেয়েছিল, কিন্তু রাতে আমি যখন দেখি যে ও ঘুমিয়ে গিয়েছে, তো ওকে আর দিই নাই। তো এখন সকালবেলাই দেবো। আর এই তো এখন সবাইকে নাস্তা করে এখন বিছানাটাও একটু ছেড়ে নিচ্ছি। আর সব সময় নাস্তা খাওয়ার পরে ঘরের কাজগুলোকে একটু গুছিয়ে করার চেষ্টা করি। আর আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ যেহেতু রাতে অনেকটাই ঠান্ডা লেগেছে। তো ঠান্ডার সময় কিন্তু ঘুমাতে অনেক ভালো লাগে। তো সবাই সকাল অনেকটা সময় নিয়েই ঘুমিয়েছি। তারপর উঠে আস্তে ধীরে নাস্তা বানিয়ে সবাই খেয়ে তারপর ঘরের কাজ করছিলাম। আর এই তো সকালবেলা কতগুলো কাপড় দেখেন এখানে জমে আছে। তো আগের দিন একটু বেড়াতে গিয়েছিলাম, তো ভাগ্নির বিয়ে ছিল। তো সেখান থেকে এসে এখন দেখি যে সব কিছু কাপড় চোপড় সব ড্রেসিং টেবিলের উপরেই রেখে দিয়েছিলাম। তো এগুলোকে এখন যেগুলো ধোয়ার জন্য ধুতে হবে সেগুলোকে আলাদা করছি, আর বাকিগুলো যেগুলো ধোয়া ছিল সেগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। তো আমার কাছে কোথাও গেলে মনে হয় যে যে জিনিসটা পরে যাচ্ছি সেটা না ধোয়া পর্যন্ত তো আলমারিতে রাখা যায় না। তো কোথাও গেলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, অনেক কাপড় চোপড় জমে যায়। তো এগুলোকে আজকে আর ভেজাবো না বা ধোবো না, কারণ যেহেতু একটু আকাশটা অনেকটাই মেঘলা, কাপড় চোপড়গুলো ভেজাই থাকবে, শুকাবে না। সেই কারণে ভাবছি যে কালকে ধোবো যদি রৌদ্র আসে। তো এগুলোকে আলাদা করে অন্য জায়গায় রেখে দেবো। আর এই তো কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে এখন জায়গা মতো সব কিছু রেখে দেবো। আর বাচ্চাদের তো এখন আর স্কুলে তো যাওয়ার কোনো নামই নেই। আর এখন রান্নাঘরে এসেছি, আর সকালেই এই শাকগুলোকে কেটে নিয়েছি। তো এগুলো হচ্ছে ডাঁটা শাক। আর কি বলবো, শাকগুলো এত ভালো ছিল। আর যেহেতু এগুলো গ্রাম থেকে আনা হয়েছে, আমার মেজো বোন দিয়েছে। তো এত ভালো শাক, আসলে গ্রামের একটা অন্যরকমই একটা স্বাদ থাকে, সব কিছু ভালো থাকে। আর এই তো শাকটাকে ভালোভাবে ধুয়ে এখন আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর সকালে তো নাস্তা করার পর কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। আর এখন ঘর গুছিয়ে আর শাকটা চুলায় রেখে তারপরে আমি এই তো থালাবাটি যা যা নাস্তা খাওয়ার জন্য জমেছে সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ঘরের কাজগুলো আমি করি, একটা চুলায় রেখে তারপর অন্য আরেকটা কাজ করি। আর এতে কি হয় যে সময়ের আগেই কাজগুলো সব শেষ হয়ে যায়। তো এই তো আমার কিন্তু থালাবাটিগুলো সব ধোয়া হয়ে গিয়েছে, আর এখন আমি এগুলো সব গুছিয়ে রাখবো। আর বাকি রান্না তো বাকিই আছে। তো অফ ক্যামেরাতে আমি ডাঁটা সেদ্ধ করে রেখেছি। তো মাছও ভিজিয়েছি, ইলিশ মাছ। তো সব কিছু আগে থেকে একটু জোগাড় করে রাখলে কিন্তু রান্নার ক্ষেত্রে অনেকটাই সময় কম লাগে। আর যেহেতু ঘরের কাজগুলোকে করে এসেছি, তো এখন শুধু রান্নাটাই বাকি আছে। তো শাকটা দেখেন একেবারেই এত নরম হয়েছে। আর আমি কি করেছি, কলই শাক যেভাবে কাটে শাকটা আমি ঠিক সেভাবেই কেটেছি। তো খেয়ে কিন্তু সবাই ভীষণ প্রশংসা করেছে। আর বর্তমানে যে ছাত্র আন্দোলন চলছে, তো এতে একটা দিক দিয়ে ভালো হয়েছে যে আমাদের দেশে আমরা তো কখনোই কোনো কিছুতে প্রতিবাদ করতাম না। অন্তত ছাত্রদের জন্য এখন সাধারণ মানুষ আমরা যারা আছি সবাই প্রতিবাদ করছি, সবাই নেমে পড়েছে। একেবারে ঘরের বাচ্চা থেকে শুরু করে সবাই আসলে করবেই বা না কেন, কি না করেই বা উপায় বা কী? কারণ ঘরের ভিতরেও আমরা নিরাপদ না। ঘরের ভিতরেও বাচ্চারা মারা যাচ্ছে, বাচ্চার মায়েরা মারা যাচ্ছে ঘরের ভেতরে। তো সেই কারণে সবাই রাস্তায় নেমে পড়েছে। আসলে এটা হওয়াই ছিল, কোনো এক সময় এটা অবশ্যই হতো, কারণ দীর্ঘমেয়াদী কোনো কিছুই ভালো না।
মানুষ পরিবর্তন চায়, যেহেতু আমরা পরিবর্তনশীল। তো এখন দেখি কি হয়। আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। সারাদিন এখন আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। দেখি নতুন টেলিভিশনে বসে যখন নিউজগুলো দেখি, নতুন নতুন আপডেটগুলো দেখি যে কি হতে যাচ্ছে বা কালকে কি হবে। তো রাতে কি করি, শুয়ে শুয়ে শুধু দেখি যে নতুন করে কি দেয়া হচ্ছে। তা একদিক দিয়ে আমার ভীষণ ভালো লাগছে। তো আর ছাত্রদের তো অবশ্যই অনেকটাই পাওয়ার। তো আমাদের দেশে আসলে সরকার ভালোভাবে জানতোই না যে ছাত্ররা কী জিনিস। আর এই আন্দোলনে যে কত মার বুক খালি হয়েছে আর কি বলবো, কারণ সে মায়েরাই জানে সন্তান হারানোর কষ্ট। তো আসলে মনে প্রাণে চাই যাতে এই ছেলেদের যাতে হত্যার বিচার হয়। আর দেশে যে আমাদের একটা বিশৃঙ্খলা বা অশান্তি, সব কিছু মিলিয়ে শুধু ছাত্ররা না, জনসাধারণ বা আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সবাই এর জন্য ভুগছি, সবাই কষ্ট হচ্ছে। তারপরেও এত কষ্টের পরেও যদি দেশে যদি একটু শান্তি ফিরে আসে ছাত্রদের মাধ্যমে, তাহলে তো এই আন্দোলনে তো কোনো কষ্টই না মনে হয় না। কারণ আমরা তো আর দেখিনি ৭১, কিন্তু এখন দেখছি আসলে ২০২৪। যদি ২০২৪-এ যদি আমাদের দেশে যদি নতুন করে বা নতুন কোনো কিছু হয়, তাহলে আমরা প্রতিটা যে আমাদের দেশের যে আমরা প্রতিটা নাগরিক আমরা আসলেও ভীষণ খুশি হব। কারণ আমরা এই দেশে কেউই হয়তো বা ভালো নেই। যাকেই জিজ্ঞেস করবেন যে কেমন কেমন আমাদের দেশের শৃঙ্খলা বা আমাদের দেশের অবস্থা, কেউই বলবো না, কারণ কেউই ভালো নেই। বিশেষ করে আমরা যারা নাকি জনসাধারণ আছে, আমরা কেউই ভালো নেই। কারণ সব কিছুতে আমরা দেশের কোনো একটা আছে না যে দেশের একটা শান্তি বা দেশের কোনো কিছু সুবিধা পাওয়া, আমরা কিন্তু কোনো সুবিধাই পাই না। সমস্ত কিছুই কিন্তু আমরা খেটে খাওয়া মানুষের খেটেই খেতে হয়। কোনো যারা নাকি আর্থিকভাবে সচ্ছল বা যাদের নাকি অনেক টাকা পয়সা আছে, শুধু তারাই ভালো আছে। আর যারা নাকি না কাজ করে খেতে পারবে না, তারা কিন্তু মোটেও ভালো নেই। তারপরও আল্লাহ জানি আমাদের এই দেশটাকে খুবই ভালো রাখে, বা এই দুষ্ট লোকদের কাছ থেকে যাতে আমাদের দেশটা যাতে শান্তির পথে চলে আসে, সেটাই আমরা সবাই চাই। আমরা বিশেষ করে আমরা যারা নাকি জনগণ আছি, আমরা সবাই এটাই চাই। কোনো কিছুই কিন্তু দীর্ঘমেয়াদী ভালো না। সবাই আমরা চাই যে পরিবর্তন হোক কোনো কিছু। তো এই তো আমার কিন্তু ঘরের কাজ করা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো রান্না বান্না করলাম, সব কিছু হয়ে গিয়েছে। তো রান্নার ফাঁকে আবার রান্নাঘরটাকেও পরিষ্কার করে দিচ্ছি। আর এখানে আমার ছেলে কিন্তু প্রচুর পরিমাণে মর্জি করছে যে ওকে গোসল করিয়ে দিতে হবে। সেই কারণেও একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ আমার ছেলে যদি একবার রেগে যায় তাহলে কিন্তু তাকে থামানো আমার পক্ষে মোটেও সম্ভব না। তো তরকারিটা হয়ে গেলে আমি ডালটা চুলায় দিয়ে তো আমার ছেলেকে এখন গোসল করাতে চলে যাব। আর এই তো এখন ওকে গোসলও করাচ্ছি। তো আজকে একটু দেখালাম আমার ছেলেকে আমি কিভাবে গোসল করাই। আর ও কিন্তু ভীষণ পরিমাণে লজ্জা পায়। তো গোসল করতে গেলে ও কিন্তু সব সময় দরজা লাগিয়ে গোসল করে। তো আজকে যেহেতু আমি করাচ্ছি। আর এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।